আওয়ামী লীগের যে দোসররা, স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করছে, বিভিন্ন গণমাধ্যমে বসে তারা ষড়যন্ত্র করছে, তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটি তাদের কেন বোধগম্য হচ্ছে না এবং তারা কেন ওই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছে। আমরা যতবারই জেনে গিয়েছি ততবারই দেখেছি যে রিমান্ডের নামে নিয়ে আমাদের উপরে কিভাবে, আমাদের গায়ে কিভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে। আসলে গত 17 বছর যেই সময়টি ছিল এটি একটি বিভীষিকাময়। আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি গুলিবিদ্ধ হয়েছিলাম এবং আমি সেই রক্ত, আমার সাদা পাঞ্জাবি লাল হয়ে গিয়েছিল, রক্তে মাখা করেছে। আমার শরীরে এখন পর্যন্ত অনেক গুলি রয়ে গেছে। আমি আমার পরিবারের কথা কখনোই ভুলে যাব না। সেই দৃশ্যগুলো আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে রাখব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। আজকে আমরা তার এই 15 বছরের না বলা কথা নিয়ে জানতে চাইব কেমন ছিল জনাব আমিনুল হকের দিনগুলি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি ইনশাআল্লাহ। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? বর্তমানে তো আসলে আমরা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দেশের সাধারণ মানুষ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং সেই স্বস্তির নিঃশ্বাস এবং বাংলাদেশ নতুনভাবে যে স্বাধীনতার যে একটি ভালো লাগা বা একটা উপভোগ্য একটি যে বিষয়, সেটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সেই উপলব্ধিটা প্রতীয়মান হয়েছে এবং সেই উপলব্ধি থেকে আমার কাছে মনে হয় যে এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে সামনের যে দিনগুলো রয়েছে, ভবিষ্যৎ একটি সুন্দর সমাজ গড়া, ভবিষ্যৎ একটি বাংলাদেশ গড়া এবং ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা এবং ভবিষ্যতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম এবং আমাদের সকল কার্যক্রমের মূল উৎসই হচ্ছে এদেশের সাধারণ মানুষ। তো সেই সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের কার্যক্রম এবং একটি সুন্দর সমাজ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের কার্য পরিকল্পনা এবং যেই কাজগুলো রয়েছে সেগুলিকে আমরা গুছিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি, যাতে আমরা একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। উপস্থাপক হিসেবে একটা ব্যক্তিগত প্রশ্ন করি যে আপনার আসলে বিশ্রামের সময়টা কখন? আসলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং তার যে দলের প্রতি যে তার যে ভালোবাসা, এদেশের মানুষের প্রতি যে তার ভালোবাসা এবং সেই ভালোবাসাকে তিনি শতভাগ তার মন থেকে আন্তরিকতার সহিত তিনি চেষ্টা করেন যে দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য, দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে, উজ্জীবিত রেখে, সুসংগঠিত রেখে দেশের সাধারণ মানুষের কিভাবে বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায়, কিভাবে একটি মানবিক বাংলাদেশ গড়া যায়, সেই বাংলাদেশ গড়তে গিয়ে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি যে 24 ঘন্টার ভিতরে তিনি প্রায় 15 থেকে 16 ঘন্টা তিনি এক নাগারে তিনি সুদূর প্রবাস থেকে তিনি বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীদের সাথে কানেক্টেড থাকেন। তার যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমের কাছে আমার কাছে মনে হয়েছে যে আমরা তার ধারে কাছেও নেই। তারপরও আমি শুধু আমার ব্যক্তিগতভাবে এটুকু বলতে চাই যে ঘুমের অংশটুকু বাদ দিয়ে আসলে আমি সার্বক্ষণই আমি চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী বা আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের পাশে থেকে
তাদেরকে কিভাবে আমি ভালো কিছু উপহার দিতে পারি, কিভাবে তাদের উপকার করতে পারি, কিভাবে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, আমার ধ্যান জ্ঞান বলেন সবকিছু সাধারণ মানুষ, আমার যারা নেতাকর্মী রয়েছে বা আমার এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে বা আমাদের মহানগর উত্তরের যে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ যে জনগণ রয়েছে, তাদেরকে সাথে নিয়ে কাজ করতে 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 দেখা যায় যে আমার আসলে দিন পার হয়ে যায় আসলে। তো রাতও পার হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে রাত্র 3টা-4টা পর্যন্ত আমি এই সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে তাদের সমস্যাগুলি, যেটা প্রমাণ আমি নিজে, হ্যাঁ আপনি নিজেই দেখেছেন কয়েকবার। তো ওই সাধারণ মানুষকে সাথে নিয়ে আসলে তাদের সমস্যাগুলো শুনে তাদেরকে তাৎক্ষণিকভাবে চেষ্টা করি সমাধান দিয়ে দেওয়ার জন্য। এবং এটি আমার ওই প্লেইং লাইফ থেকে একটি ক্যারেক্টার বলতে পারেন, যে আমি যখন যে সমস্যাটি আমার সামনে আসে সেটাকে আমি ইনস্ট্যান্ট সমাধান করার চেষ্টা করি আমার সাধ্য মতো, আমার ইখতিয়ার ভিতরে যতটুকু রয়েছে। তো আমার ওটুকু একটি ভালো লাগার একটি জায়গা, যে আসলে আমি মানুষের জন্য কিছু করতে পারছি বা মানুষ আমার প্রতি যে একটা বিশ্বাস আস্থা নিয়ে আসে যে আমিনুল ভাইয়ের কাছে গেলে হয়তো আমি এই সমস্যার সমাধান পাবো, এটা আমাকে অত্যন্ত আনন্দ দেয় যে না, আমি ওই মানুষটির সহযোগিতা বা তার যে চাওয়া সেই প্রত্যাশাটা আমি তার পূরণ করতে পারছি বা তাকে সহযোগিতা করতে পারছি। এটি অন্যরকম একটি ভালো লাগা। এই ভালো লাগার জন্যই তো আসলে আমরা রাজনীতি করি। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে। এই স্বৈরাচার মুক্ত দেশ পাওয়াতে জনাব আমিনুল হকের অনুভূতি কি? শুধু আমার অনুভূতি না, আমার কাছে মনে হয় যে গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার সরকার যেভাবে চেপে বসেছিল, যেভাবে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, বাংলাদেশের মানুষের জনগণের যে ভোটের অধিকার সেটাকে হরণ করেছে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে একটি নির্বাচন, সেই নির্বাচন থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। সবকিছু মিলিয়ে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, এবং সেই জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমাদের বহু ভাইদেরকে গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা যখন আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বহু ভাইরা বিগত আন্দোলনে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং গত জুলাই আগস্টে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এক দফা দাবি ছিল, সে এক দফা দাবি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন। এবং সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, এবং সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বহু ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। বাট গত 17 বছরের যে আন্দোলন, যে সংগ্রামের যে সফলতা, সেই সফলতায় আমরা গত 5ই আগস্ট যে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে মুক্ত করতে পেরেছি, স্বৈরাচার শেখ হাসিনাকে মুক্ত করতে পেরেছি, বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এবং আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছে। বাট আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারিনি। তো যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে না পারবো, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশে যে আনাচে কানাচে যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। আপনাদের গণমাধ্যমে যারা গত 17 বছর আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই দোসরদেরকে যদি আমরা আইনের আওতায় এনে তাদেরকে নির্মূল করে যদি তাদেরকে বিচার করতে না পারি, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আমরা স্বৈরাচার মুক্ত হতে পারবো না। তো সেইটাকে করার জন্য কিন্তু আমাদের যে চলমান যে প্রক্রিয়া রয়েছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন দিয়েছে এবং এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কিন্তু ওই যে আওয়ামী লীগের যে দোসররা, স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো
বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করছে, বিভিন্ন গণমাধ্যমে বসে তারা ষড়যন্ত্র করছে, তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ব্যর্থ করার চেষ্টা করছে সেটাকে কখনোই আমরা সফল হতে দিব না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটি আমরা বারংবার আহ্বান করছি যে আপনারা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেই সংস্কার আপনারা যেমন চান, কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রায় 2 বছর আগে কিন্তু সংস্কারের কথা বলেছিলেন এবং সেই সংস্কারে কিন্তু স্পষ্ট লেখা আছে যে আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে সংস্কার দরকার, যে রূপরেখা দিয়েছেন 31 দফা, সেই রূপরেখার ভিতরে কিন্তু বাংলাদেশের টোটাল অবকাঠামো থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের যে কথাগুলো সেখানে কিন্তু সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে। তো সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা বলছে যে সংস্কার করার পরে তারা নির্বাচন দেবে, বাট এটির সাথে আমরা মোটেও একমত না। কারণ সংস্কার এটি চলমান একটি প্রক্রিয়া, এটি যুগের পর যুগ থাকবে, চলবে। কারণ সমস্যা হবে, সমস্যার সমাধান আছে। তো তার মানে এই না যে যুগের পর যুগে নির্বাচন হবে না। কিন্তু আমি বুঝতেছি না যে আসলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে কিছু গোষ্ঠী যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটি তাদের কেন বোধগম্য হচ্ছে না এবং তারা কেন ওই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছে। এবং এই কারণেই আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারবো, পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের যে অধিকার সেই দাবিগুলো পূরণ করতে পারবো এবং আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা গণতন্ত্র এবং বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশকে। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত রয়েছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমাদের আহ্বান যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকারই একমাত্র পারবে যে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। বাংলাদেশের যে স্বৈরাচাররা এখনো বিভিন্ন দোসররা বিভিন্ন স্থানে বসে আছে তাদেরকে নির্মূল করে, তাদেরকে অপসারণ করে আর তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করতে পারবে এবং আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের মাটিতে তাদের বিচার করা হবে এবং সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামল এদেশের মানুষ পেয়েছে। এই 15 বছর এই দেশের হাজারো মানুষ অত্যাচার, অপমান এবং লাঞ্ছনার শিকার হয়েছে। আমরা জানি জনাব আমিনুল হক বিএনপির একজন কর্মী হিসাবে তিনিও এই নির্যাতনের শিকার হয়েছিলেন। তো আমরা জানতে চাই জনাব আমিনুল হকের এই 15টি বছর কেমন ছিল। সেই অবৈধ শাসন আমলে একটি ফ্যাসিস্ট অবৈধ সরকারের যেই রকম ভয়াবহ রূপ থাকা উচিত সেই ভয়াবহ রূপ শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী, এদেশের সাধারণ মানুষ সেই ভয়াবহ ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেছে। সেই স্বৈরাচারের যে ফ্যাসিস্ট ভয়াবহ রূপ সেটাকে আমরা দেখেছি যে আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে, তাকে ঘর ছাড়া করে, তাকে সেই জরাজীর্ণ সেই ঢাকা কেন্দ্রীয় জেলে কিভাবে একটি বদ্ধ করে রেখেছিল, স্যাঁতসেঁতে ঘরে রেখেছিল, সেই বিষয়গুলি সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে। এবং তিনি সেখানে থেকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিভাবে জীবন যাপন কাটিয়েছেন এবং তিনি যে শারীরিকভাবে কতটা অসুস্থ হয়ে গেছেন এখন কিন্তু সারা বাংলাদেশের মানুষের সামনে সেটা দৃশ্যমান। এবং আমরা দ্রুত দোয়া করি যে আল্লাহ পাক যাতে তাকে দ্রুত
পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এই স্বৈরাচার সরকার কিভাবে তার উপরে নির্যাতন করেছে। আমরা সেই 111-এর ফখরুদ্দিনের যে সরকার আমরা দেখেছি, তার উপরে যেভাবে শারীরিক মানসিক নির্যাতন হয়েছে সেটা সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং তিনি স্টিল তাকে চিকিৎসা নিতে হচ্ছে, এবং তিনি যেভাবে তার উপরে মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাকে হয়রানির করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে আজকে কিন্তু প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটি মামলাই ছিল অবৈধ গায়েবী এবং বানানো সাজানো মামলা স্বৈরাচারের। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে কিভাবে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে। এবং আমরা দেখেছি যখনই এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণমাধ্যমের কোনো কর্মী, কোনো সাংবাদিক ভাইরা যদি ভুল ক্রমে কোনো সত্য কথা বলে ফেলেন, তার বিরুদ্ধে কিভাবে মামলা হামলা হয়েছে, তার পরিবার কিভাবে হয়রানির শিকার হয়েছে। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে অত্যাচার, যেভাবে নির্যাতন, যেভাবে নিপীড়ন চালিয়েছে, এবং আমাদেরকে যারা এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, আজ্ঞাবহ সরকারের যে পুলিশ বাহিনী যেভাবে অ্যারেস্ট করেছে, যেভাবে মামলা দিয়েছে, যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে, যেভাবে মানসিকভাবে টর্চার করেছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমরা যতবারই জেলে গিয়েছি ততবারই দেখেছি যে রিমান্ডের নামে নিয়ে আমাদের উপরে কিভাবে, আমাদের গায়ে কিভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে, কিভাবে আমাদেরকে বদ্ধ ঘরে রেখে দিয়েছে, কিভাবে জেলখানার ভিতরে দেখা গেছে যে আমি 4 তলায় আছি, আমাকে 3 মাস নিচে নামতে দেওয়া হয় নাই আমাকে। এই ধরনের নির্যাতন এবং আমাদের বহু নেতার কর্মীদের উপরে কিন্তু এই ধরনের নির্যাতন হয়েছে। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা নেতা কর্মীদেরকে যেভাবে অ্যারেস্ট করেছে, তাদের পরিবারের উপরে যেভাবে মানসিক নির্যাতন চালিয়েছে, যদি আমাকে না পায় তাহলে দেখা গেছে যে আমার পরিবারের উপরে নির্যাতন চালিয়েছে, আমার পরিবারের, আমার সন্তানকে, আমার ওয়াইফকে, আমার ভাইকে, আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনার কারণে আপনার ফ্যামিলি নির্যাতিত। এরকম আমার মতো, আমি বলছি যে আমার সারা বাংলাদেশে আমার মতো হাজারো লক্ষ লক্ষ নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে এই স্বৈরাচারের আমলে। আমরা যেটা চাই যে বাংলাদেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, একটি মানবিক বাংলাদেশ তৈরি হবে, এবং ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, যাতে ভবিষ্যতে কারো স্বেচ্ছাচারিতায় যাতে স্বৈরাচারের জন্ম বা স্বৈরাচারের যে একটি মানসিক যে চিন্তা, সেটা যাতে কারো ভিতরে তৈরি না হয়। এবং তিনি বলেছেন যে বাংলাদেশে মানুষ যাতে অবাধ নিরপেক্ষভাবে সুষ্ঠু ভোট দিতে পারে, তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। এই জন্য কিন্তু তিনি বলেছেন যে গত স্বৈরাচার আমলে যে 111-এর পরে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সেটিকে আবার পুনঃ প্রবর্তন করবেন, তিনি সংবিধানে সংযোজন করা হবে। এই ধরনের যে মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক জুলুম, অনেক নির্যাতন, অনেক নিপীড়নের শিকার হয়েছে। বারবার কারাগারে নিয়ে গেছে আমাদের বিএনপির মাননীয় মহাসচিব থেকে শুরু করে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের স্ট্যান্ডিং কমিটির, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের যুগ্ম মহাসচিব, আমাদের সম্পাদক মন্ডলী, আমাদের অ্যাডভাইজার, এমন কোন নেতা কর্মী নাই যে তার নামে কোনো মামলা নাই, এমন কোন নেতা কর্মী নাই যে তাকে জেল খাটানো হয়নি, জেল খাটানো হয়নি। তো ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে গত 17 বছর যে সময়টি ছিল, এটি একটি বিভীষিকাময়, একটি একটি ভীতির একটি পরিবেশ তৈরি করেছিল বাংলাদেশ। এই যে স্বৈরাচারে, বাংলাদেশে যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সেই স্বৈরাচার সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশনায় সকল ভয় ডরকে ওভারকাম করে বারংবার
আমরা রাজপথে থেকে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ এফোর্ট দিয়ে, সর্বোচ্চভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য, এবং তারই সফলতা হিসেবে গত জুলাই আগস্টে আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা শুনেছি এবং দেখেছি যে জনাব আমিনুল হক, আপনি যখন মহানগরের দায়িত্ব পেয়েছেন তখন জিয়ার মাজারে যখন ফুল দিতে গিয়েছিলেন, আপনার সহযোদ্ধাদের কাছ থেকে আমাদের এই কথাগুলো জানতে পেরেছি যে আপনি ওই দিন পুলিশের টর্চারের শিকার হয়েছিলেন, আপনার উপরে লাঠিচার্জ করা হয়েছিল। তো আপনার গল্পটা যদি আপনি নিজে একটু বলতেন। সেটা একটি একদম খুব শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল, বাট বাংলাদেশের মানুষ যে বিএনপিকে কত ভালোবাসে, বিএনপির প্রতি যে তাদের এদেশের সাধারণ মানুষের যে আস্থা, সে বিশ্বাস, আমি যখন ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমাদের কনভেনার জনাব আমিনুল আমান সাহেবকে সাথে নিয়ে আমি যখন মাজারে ফুল দিতে যাই, তখন সেই স্বৈরাচারের আজ্ঞাবহ যে পুলিশ বাহিনী, তারা বাংলাদেশের সাধারণ মানুষের ঢল দেখে মাজারে তারা ভয় পেয়ে গিয়েছিল। আমরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আমরা মাজারে ফুল দিয়ে আমরা চলে যাব, বাট তারা তখন আমাদের বিরুদ্ধে লাঠি চার্জ করেছে, আমাদের উদ্দেশ্যে গুলি করেছে, এবং সেই গুলিতে আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, এবং আমি সেই রক্ত, আমার সাদা পাঞ্জাবি লাল হয়ে গিয়েছিল, রক্তে মাখা। তো সেই দৃশ্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। বাট আমরা গর্বিত যে আমরা বিএনপির একজন কর্মী হিসেবে, আমরা জিয়া পরিবারের একজন সদস্য হিসেবে, জিয়া পরিবারের একজন কর্মী হিসেবে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি। আমরা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করেছি। আমরা বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করেছি। সেই আদায় করতে গিয়ে, সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে এই স্বৈরাচার সরকার আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে হয়রানি শিকার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুলি করেছে। আমার শরীরে এখন পর্যন্ত অনেক গুলি রয়ে গেছে। এরকম আমার মতো হাজারো নেতাকর্মীদের গায়ে সেই স্বৈরাচারে রেখে যাওয়া বুলেট আমাদের শরীরে এখনো বিদ্যমান রয়েছে, স্মৃতি হিসাবে রয়ে গেছে। স্মৃতি হিসেবে না, বাট আমার কাছে মনে হয় যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার, তারা যেই বাংলাদেশের রাজনীতিকে যে কলুষিত করে দিয়ে গেছে, এটি একটি বলবো যে একটি কলঙ্কজনক একটি অধ্যায় এই স্বৈরাচার 17 বছর এটি বাংলাদেশের মানুষের উপরে রেখে গেছে। বাট আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, পরিপূর্ণভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করব, এবং পরিপূর্ণভাবে আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ব। এবং সেই মানবিক রাষ্ট্র গড়তে গিয়ে আমাদের 17 বছরে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তাদের পরিবারগুলো কিন্তু এখনো তাদের স্বজনদের জন্য অঝরে কান্না করে। সেই দৃশ্য কিন্তু আসলে কখনোই ভোলার মতো না। আমাকে যখন অ্যারেস্ট করেছে, আমার পরিবারের উপরে যেভাবে ডিবি পুলিশ, যেভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে যেভাবে হয়রানি করেছে, যেভাবে নির্যাতন করেছে মানসিকভাবে, সেটা কখনই আমি আমার পরিবারের কথা কখনই ভুলে যাব না। সেই দৃশ্যগুলো আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে রাখবো, এবং আমি সেটাকে মনে রেখে বিশ্বাস করি যে বাংলাদেশে কখনোই যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এবং সেই প্রত্যাশা, এবং আমরা চাই যে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে কি আমরা মানবিক রাষ্ট্র করব। সেই মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যাশা রেখে আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন। সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের সরকারই একমাত্র প্রতিষ্ঠিত করবে বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেকটি নাগরিকের যে অধিকার, যে দাবি এবং তার যে জবাবদিহিতা, সেটা সাধারণ মানুষের কাছেই সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিএনপি এবং জনাব আমিনুল হক আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়? আমি ইতিমধ্যে বলেছি যে আমরা একটি গণতান্ত্রিক পরিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার নিজ নিজ নাগরিক যে অধিকার, তার যে দাবি, সেটা পরিপূর্ণভাবে তারা পাবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমি সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে রাজনীতির কোনো প্রতিহিংসা থাকবে না। আমি সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে
আমার কোনো ভাইকে গুলি করে হত্যা করা হবে না। কোনো অপরাজনীতির নামে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে না। আমরা প্রত্যেকটি নাগরিক তার নিজ নিজ যে অধিকার রয়েছে, তার যে দাবি রয়েছে, তার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই দাবিগুলো আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। এবং আমরা সর্বোপরি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্রত্যাশা, যে চাওয়া, একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই সবাইকে নিয়ে। দেশবাসীর জন্য জনাব আমিনুল হকের কি বলার আছে? আসলে আমরা তো বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের জন্যই রাজনীতি করে, এবং আমিও যখন আমি খেলোয়াড় ছিলাম এদেশের বাংলাদেশের জন্য ফুটবল খেলেছি, বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করেছি, বাংলাদেশ টিমের নেতৃত্ব দিয়েছি, তখনও বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে ফুটবলের মাধ্যমে বাংলাদেশকে আরো একটু উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের দর্শকদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু উপহার দেওয়া, ঠিক তেমনি রাজনীতিতে এসেও আমি চাই যে আমি রাজনীতিতে এসেছি এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের জনগণের জন্য। তো আমি একজন জনগণের সেবক হিসেবেই আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই, এবং আমি আমার প্রত্যেকটি কর্ম পরিকল্পনা কার্যক্রম সবকিছুই হবে দেশের সাধারণ মানুষের জন্য, মানুষের পাশে থেকে, মানুষের মাঝে থেকে আমি মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের একটি সুন্দর সমাজ করতে চাই, একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। এটাই হচ্ছে আমার চাওয়া, একটি প্রত্যাশা। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার এই মূল্যবান সময় থেকে। জি, আপনাকেও ধন্যবাদ, এবং ফ্লাশ টিভিকেও ধন্যবাদ যে ইনশাল্লাহ এটি প্রচারের মাধ্যমে আমাদের নেতা কর্মীরা বা সাধারণ মানুষ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা কি চিন্তা নিয়ে রাজনীতি করি বা কি স্বপ্ন দেখি বাংলাদেশের মানুষকে নিয়ে, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা পরিপূর্ণভাবে বদ্ধপরিকর। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। আমরা এই দীর্ঘ 15 বছর জনাব আমিনুল হকের না বলা কথা শুনলাম। আমরা শুনলাম স্বৈরাচারের আমলে কেমন ছিল তার দিনগুলো। প্রিয় দর্শক, জনাব আমিনুল হকের এই না বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।